রাখাইন ইস্যুতে মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব পুনর্বিবেচনার পরামর্শ। রাজনৈতিক আলোচনা ছাড়া সিদ্ধান্ত হলে ভুগতে হবে বাংলাদেশকে, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে, তাদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে, তাদের সম্মতি নিতে হবে, তাদের মতামত নিতে হবে, কারণ রাষ্ট্রের জন্য এটা খুব বড় ধরনের সিদ্ধান্ত। ফ্যাসিস্ট সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষে পড়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না। যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। ইসির নিবন্ধন পেতে ভৌতিক ঠিকানায় বেশিরভাগ নতুন রাজনৈতিক দলের কার্যালয়, প্রকাশনা সংস্থা, এমনকি শ্বশুরের গুদামকেও দেখানো হয়েছে অফিস হিসেবে। এখন যে মানুষ নতুনভাবে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এটা একটা ভালো দিক আমি মনে করি। অনেকে দল করেন, তিনি অতীতে যে অপরাধ করেছেন বা ভবিষ্যতে করবেন, সেই অপরাধ করে রাজনৈতিক একটা আশ্রয় পাওয়ার জন্য। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। পদ্ধতির বিষয়ে 15 মের মধ্যে নিজেদের মতামত জানাবে দলগুলো। বাংলাদেশ এখন আর IMF ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয়, বললেন অর্থ উপদেষ্টা। ঋণের অর্থ ছাড় না হলে ঝুঁকিতে পড়তে পারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি। আমরা ফাইট করেছি, আমরা হিসেবে তর্ক করেছি, ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে। আমরা যদি ওই পথে আমরা হাঁটবো না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। শেখ হাসিনা মেয়ে পুতুলের গুলশানে ফ্ল্যাট জব্দ, রিসিভার নিয়োগের নির্দেশ। LGADর প্রধান কার্যালয় সহ 36টি দফতরে একযোগে দুদকের অভিযান। ছয় দফা দাবি আদায়ে দেশ জুড়ে পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন, একাত্মতা জানায়নি বরিশালের কারিগরি শিক্ষার্থীরা। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের, হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছেন। মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে জাতিসংঘের এই আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার নানামুখী ঝুঁকি আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা, প্রতিবেশী ভারত ও চীনের অনাপত্তি, করিডোর পরিচালনা ও নিরাপত্তার বিষয় নিশ্চিত না করতে পারলে এজন্য ভুগতে হতে পারে বাংলাদেশকে। সেই সাথে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সাথে জড়িত এমন সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার কথা বলছেন তারা। রাখাইন বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের এই প্রদেশ কৌশলগত কারণে চীন, ভারত সহ এ অঞ্চলের সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ। গেল কয়েক মাস ধরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন, বিরোধপূর্ণ এলাকায় ঢুকতে পারছে না জাতিসংঘও। পূর্বাভাস, এবছর খাদ্য উৎপাদন হ্রাস পাবে, মানবিক বিপর্যয় আসন্ন। সেখানে খাদ্য সহায়তা পৌঁছাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের প্রস্তাব ছিল জাতিসংঘের। একেই বলা হচ্ছে মানবিক করিডোর। জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিল এটি। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। জানা গেছে রাখাইনে সহায়ক পরিবেশ ও সবার জন্য শর্তহীনভাবে ত্রাণ বিতরণের নিশ্চয়তা চায় বাংলাদেশ। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি, তবে লজিস্টিক সহায়তা দিতে রাজি ঢাকা। লজিস্টিক সাপোর্ট তো এমনি হবে না, লজিস্টিক সাপোর্ট কোনো পথ দিয়ে যেতে হবে এবং যাওয়ার কতগুলো নিয়মাবলী আছে, সেটাই করিডোর। সরকারের ভাবনা যাই হোক, কৌশলগত নানা কারণে স্পর্শকাতর এমন সিদ্ধান্ত সরকারকে বুঝে শুনে নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন বিশ্ব ক্ষমতার অনেক বড় খেলোয়াড়দের স্বার্থ জড়িত রাখাইনের সাথে। চীনের স্বার্থ, ভারতের স্বার্থ,
রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে যদি কোনো কিছু করা হয় তাহলে তাদের পক্ষ থেকে যে কোনো পর্যায়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হবে। জাতিসংঘের ব্যানারে আমরা মনে করছি সেখানে আমরা সাহায্য নিয়ে যাব, এটা যে বড় অন্যান্য শক্তি এটাকে প্রতিহত করবে না সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। ভারত চীন মুখোমুখি আছে অনেক বিষয়, ফলে তারা উভয়ে এরকম একটা বিষয়ে রাজি হবে কি না সেটা একটা চ্যালেঞ্জ, এবং কোনো এক দেশ যদি রাজি না হয় তাহলেও বাংলাদেশ এটা নিয়ে এগিয়ে যাবে কিনা, এগিয়ে যাওয়ার ঝুঁকি নেবে কিনা। সেই সাথে গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনারও তাগিদ তাদের। পার্লামেন্ট নাই, তার পরিবর্তে যে রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে তাদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে, তাদের সম্মতি নিতে হবে, তাদের মতামত নিতে হবে। কারণ রাষ্ট্রের জন্য এটা খুব বড় ধরনের সিদ্ধান্ত, এটা খুব হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। এই ধরনের মানবিক করিডোর যে কোনো সময় ভবিষ্যতে একটা সামরিক ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের বর্তমান সরকার তো অনির্বাচিত সরকার, এখন কোনো পার্লামেন্ট নেই। এ ধরনের বিষয় সাধারণত পার্লামেন্টে আলোচনা হওয়ার ব্যাপার, কিন্তু যেহেতু এখন নেই, সরকারের দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া। একদিকে রোহিঙ্গা সংকট, অন্যদিকে পাক ভারত উত্তেজনা, এসব কারণে অস্থিরতা এই অঞ্চলে। এমন পরিস্থিতিতে মানবিক করিডোরের নামে নতুন কোনো সংকটে শেষ পর্যন্ত পা দেবে না বাংলাদেশ, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। প্রশ্ন হলো যে এইটার নিরাপত্তা কে দিবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পড়তে হয় জনরোষে। মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় তিনি পুলিশের ভালো কাজের প্রশংসা করেন। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গেল বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্ত 62 জন পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দেন ডক্টর ইউনূস। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা পুলিশ আর জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিজেদেরই দূর করার আহ্বান জানান। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। পরাজিত শক্তি যেন কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সজাগ থাকার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। নির্বাচনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা চান প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে সব প্রার্থীরা যেন সমান সুযোগ পায়। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের 13শ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। এ সময় নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল হওয়ার তাগিদও দেন প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দলীয় কার্যালয়ের ঠিকানা কারো শ্বশুরের গুদাম, কারো প্রকাশনা সংস্থা, আবার কারো ঠিকানায় কোনো স্থাপনাই নেই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছে রাজধানী ও রাজধানী বাইরের এমন অন্তত ডজন খানেক রাজনৈতিক দলের ঠিকানায় গিয়ে পাওয়া গেছে এমন চিত্র। খোঁজ নিয়ে জানা গেছে, নিবন্ধনের জন্য ইসিতে আবেদনকারী বেশিরভাগ নতুন রাজনৈতিক দলের অবস্থা একই রকম। এসব নতুন রাজনৈতিক দলের অবস্থা জানার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন রানা হোসেন।
শাঁখারীবাজারের এই সড়কে সোজা হয়ে দুজন পাশাপাশি হাঁটার রাস্তা নেই। অনেক খোঁজাখুঁজির পর মিলেছে ঠিকানার সন্ধান। এটি নির্বাচন কমিশনে দেয়া বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা। এই আশপাশে নাই, কিন্তু ওই জানবো পঞ্চায়েতের ক্লাব হইলো ওটাই একমাত্র, ওখানে সবাই একমত হয়। পরে জানা যায় শ্বশুরের একটি গুদামের ঠিকানাকে রাজনৈতিক দলের কার্যালয় দেখানো হয়েছে নিবন্ধনের আবেদনে। 16 নম্বরে অফিস আমরা পরিষ্কার করছি, অফিস আছে কিন্তু অফিস আমরা খুলে রাখছি নাই। গেল 9 মাসে অন্তত 23টির মতো নতুন দল গঠিত হয়েছে, যাদের অধিকাংশই আবেদন করেছে নিবন্ধনের। কিন্তু নিবন্ধনের যে শর্ত, সেই শর্ত কতটুকু পূরণ করতে সক্ষম এই নতুন দলগুলো, সেটি আমরা এবার দেখার চেষ্টা করব। নির্বাচন কমিশনে আবেদনকারী দলগুলোর বেশিরভাগই নিবন্ধনের শর্ত কতটা জানেন এ নিয়ে প্রশ্ন আছে। আবার 5 আগস্টের পর গেল 9 মাসে গঠিত দলগুলোর নামও বেশ মজার। এ যেমন নিউক্লিয়াস পার্টি, সমতা পার্টি, মুক্তির ডাক, বেকার মুক্তি আন্দোলন, জনতার দল, আমজনতা ও আমজনতা। ব্যবসায়ী, সাবেক আমলা, সাংবাদিক, খামারিও আছেন নতুন দল গঠনের তালিকায়। এপ্রিলের শেষের দিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও নাম লেখান এ তালিকায়। নতুন দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি ছাড়া বাকিদের বেশিরভাগই আছে কাগজে কলমে। 254 এলিফ্যান্ট রোড কাঁটাবনের ঠিকানা দেয়া আছে বাংলাদেশ গণমুক্তি পার্টির। সেখানে গিয়ে দেখা গেল এটি একটি প্রকাশনা সংস্থা। কিন্তু এখানেই কাজকর্ম হয়েছে, কিন্তু এখন তো এটা চেঞ্জ হচ্ছে, যেহেতু সেটা ওখানে আর বড় অফিস লাগবে, তো এই জন্য ওখানে নেওয়া হচ্ছে। 48 নয়াপল্টনের ঠিকানায় কেন্দ্রীয় কার্যালয় থাকার কথা গণতান্ত্রিক নাগরিক শক্তির। এই ভবনের 11 তলায় গিয়ে দেখা যায় তালাবদ্ধ কক্ষ, যেখানে কোনো কার্যক্রম বা নেতাকর্মী তো দূরে থাক, ভেতরের আসবাবপত্রে রাজ্যের ধুলোবালি। আপনাদের পাশেরটা কি কোনো রাজনৈতিক দলের কার্যালয়? তবে দলের চেয়ারম্যান দাবি করেন, কোনো ধরনের ফায়দা বা সুবিধার জন্য নয়, সমাজ পরিবর্তনের জন্য দল গঠন করেছেন তিনি। অন্যান্য শর্ত তো করছি, কিন্তু যে কমিটি গঠন, এটা তো নতুন দল। পুরানা পল্টনের এই ভবনের ঠিকানা ব্যবহার করেছে বাংলাদেশ বেকার মুক্তি আন্দোলন। কোনো সাইনবোর্ড না দেখে নিরাপত্তা কর্মীর কাছে জানতে চাইলে তিনিও অনেকটা অবাক হন। এটা রাজনীতি দল এখানে নাই, আমি জানি 31 আছে, 31 বা 1 আছে। পরে ভবনের 6 তলায় গিয়ে কার্যালয়ে দেখা মিলেছে চেয়ারম্যান একাই আছেন অফিসে। জানতে চাইলাম নিবন্ধনের জন্য যে শর্ত দেয়া আছে তা পূরণ করার সক্ষমতা কি আছে তার দলের। সেই শর্তগুলো তো হচ্ছে বিগত সরকারের কিছু ফেসিবাদী শর্ত ছিল। বর্তমান যে দলগুলো আবেদন করেছে, আমার মনে হয় সকলে ফিল আপ করা কঠিন, বা আমাদের পক্ষে সেটা কঠিন। পল্টনের এক টাওয়ারে আছে নিবন্ধনের আবেদন করা অন্তত 3টি দল। এদের মধ্যে আবার এক দলের কার্যালয় ব্যবহার করছে আরও কয়েকটি দল। ভবনটির ছাদে খোঁজ নিতে গেলে একটি বাদে বাকি দলগুলোর কোনো নেতাকে পাওয়া যায়নি। ইসিতে নিবন্ধনের জন্য আবেদনকারী রাজধানীর বাইরের দলগুলোর অবস্থা আরও বেহাল। এ যেমন গাজীপুরের টঙ্গীর মোহাম্মদনগর এলাকার ঠিকানা ব্যবহার করেছে বাংলাদেশ রক্ষণশীল দল, অথচ ওই ঠিকানায় দলটির কিছুই নেই। তবে এসবের বাইরেও আবেদনকারী কোনো কোনো দলের কার্যালয় সহ কার্যক্রম রয়েছে। অনেকে দল খুলেন তার ব্যবসার প্রোটেকশনের জন্য, অনেকে দল করেন তিনি অতীতে যে অপরাধ করেছেন বা ভবিষ্যতে করবেন, সেই অপরাধ করে রাজনৈতিক একটা আশ্রয় পাওয়ার জন্য। গত ফ্যাসিজমের আমলে ভয়ে মানুষ, যেখানে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই, ঠিকমতো কথা বলতে পারে নাই, সত্য কথা বলতে ভয় পেয়েছে। এখন যে মানুষ নতুনভাবে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এটা একটা ভালো দিক আমি মনে করি। নতুন এসব দলের নেতারা বলছেন, অসৎ উদ্দেশ্য না থাকলে রাজনৈতিক দল যত বাড়বে ততই প্রতিযোগিতাপূর্ণ হবে রাজনীতির মাঠ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটদান পদ্ধতি সম্পর্কে রাজনৈতিক দলগুলো 15 মের মধ্যে মতামত জানানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া কোনো প্রচেষ্টাই সফল হবে না। সীমিত পরিসরে হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাতে চায় ইসি। কমিশনার আবুল ফজল সানাউল্লাহ মনে করেন, এক বা একাধিক স্বচ্ছ নির্বাচন আয়োজন করা গেলে ভোটারদের আস্থা ফেরানো সম্ভব। সে লক্ষ্যেই কাজ করছে কমিশন।
সকালে নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, সিস্টেম ডিজাইন, আইনি ও নিরাপত্তা ইস্যু সহ লজিস্টিক এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান তুলে ধরা হয় MIST, ঢাবি ও বুয়েটের প্রতিবেদনে। সিইসি জানান, সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় কমিশন। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের কার্যকারিতা তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। ভোটিং পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক সংস্কৃতি, ভোটারদের অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তিগত জ্ঞান সহ বেশ কিছু বিষয় বিবেচনা করছে কমিশন। আমাদের ভোটারদের সাথে প্রতারণার ফলে আমাদের সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি টুডে এবং এই ট্রাস্টের জায়গাটা তখনই রিভাইভ হবে যখন এক বা একাধিক স্বচ্ছ, গ্রহণযোগ্য, ভালো নির্বাচন ব্যবস্থা। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে 15 মের মধ্যে মতামত জানাবে রাজনৈতিক দলগুলো। বেশ কিছু ভালো প্রস্তাব এসছে, তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধার থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। পদ্ধতি যাই হোক, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে একমত ইসি এবং রাজনৈতিক দলগুলো। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যাপারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশান একটি ফ্ল্যাট জব্দ এবং রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এই আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় পালিয়ে থাকা আসামিদের ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা চাইলে রেড নোটিশ জারিও করতে পারে দুদক, এমনটি জানিয়েছে। জানায় মামলার অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন। গুলশানের ওই ফ্ল্যাটের দাম 57 লাখ টাকা লেখা হয়েছে দুদকের আবেদনে। সেখানে বলা হয়, স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন সাইমা ওয়াজেদ। মামলা নিষ্পত্তির আগে এই সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। গত 11 মার্চ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেয় আদালত। একই সাথে পরিবারের বাকি সদস্যদের নামে থাকা জমিসহ বাড়ি এবং 8টি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়। ব্যক্তি বিশেষ না, তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। ঢাকার আগারগাঁও সহ দেশের 36টি এলজিইডি অফিসে একযোগে অভিযান চালালো দুদক। কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি যাচাই বাছাই করা হয় প্রকল্পের নথিপত্র। এতে ধরা পড়ে নানা অনিয়ম, অসঙ্গতি। তালিকা ধরে বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন দুদকের কর্মকর্তারা। বাগেরহাটের মোরেলগঞ্জে সিআরসি ফিশারি ঘাট সড়ক বাস্তবায়ন করেছে এলজিইডি। দুদকের অভিযানে যাচাই করা হয় সড়কের গুণগত মান। আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছু নিম্নমানের সামগ্রী প্রথমে ঠিকাদার ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু এখানে যে প্রকৌশলী যারা আছে তাদের প্রচেষ্টায়, গ্রামবাসীর প্রচেষ্টায় সে নিম্নমানের সামগ্রীগুলো তারা সেখান থেকে সরিয়ে ফেলছে। কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন সহ নানা অনিয়মের অভিযোগ টাঙ্গাইল জেলা এলজিইডি অফিসের বিরুদ্ধে। দুদকের অভিযানে মিলেছে সত্যতা। কালিহাতী, মধুপুর, ভুয়াপুর, সখীপুর, মির্জাপুরেও চালানো হয়েছে অভিযান। একই অভিযোগের ভিত্তিতে অভিযান হয়েছে চট্টগ্রামে। বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই বাছাই করেছে দুদকের টিম। আনোয়ারায় এলজিইডির কার্যালয়েও হয়েছে অভিযান।
প্রকল্পের তথ্যগুলো নিলাম, ওখান থেকে আমরা র্যান্ডমলি বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি, কত টাকা বিল দেওয়া হয়েছে, বিল পাশাপাশি পরিমাপ বই। জামালপুরে এলজিডির তত্ত্বাবধানে জাইকার খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প এলাকা পরিদর্শন করে চাওয়া হয়েছে সব তথ্য। আমাদের চাহিদা ডকুমেন্টসগুলো তারা আমাদেরকে যেগুলো এখানে দেখাতে পেরেছেন সেগুলো আমরা এখান থেকে দেখেছি, যাচাই বাছাই করেছি এবং আমাদের আরও অনেক কিছু যাচাই বাছাই করার প্রয়োজন। গাইবান্ধার ফুলছড়িতে অভিযানের সময় ছিলেন না প্রকৌশলী, পরে কর্মকর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকল্প এলাকাও পরিদর্শন করেছে দুদক টিম। রাজশাহীতে বিভিন্ন প্রকল্পে ৯/৬ সহ দুর্নীতির সব অভিযোগ খতিয়ে দেখেছে দুদক। যাচাই বাছাই করা হয় নথিপত্র। এছাড়া কুমিল্লা, বগুড়া, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানেও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন। এখন আমার নামে হয়তো কেউ একটা অভিযোগ দিতেই পারে, কারো স্বার্থ উদ্ধার হয়নি বা আমার দ্বারা কেউ হতে পারে, রাগান্বিত হতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে এলজিডির প্রধান কার্যালয়, নানা অনিয়মের অভিযোগে সেখানেও দুদকের অভিযান পরিচালিত হয়েছে। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনার কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। অভিযোগের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই, যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই করতাম, কিন্তু অভিযোগটা পূর্ণাঙ্গ পর্যালোচনা করে আমরা শুধুমাত্র একটি প্রজেক্ট বিষয়ে অভিযোগ পেয়েছি। এর আগে ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আইএমএফের শেষ 2 কিস্তির ঋণ ছাড়াই বাংলাদেশের রিজার্ভ স্থিতিশীল। তাদের সহায়তা ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা। বলেন, বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয়, বরং ঋণ না দিলে দাতা সংস্থার সংশ্লিষ্টদের চাকরিও যেতে পারে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তবে এমন মন্তব্য করলেও শেষ পর্যন্ত আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফের কাছ থেকে 470 কোটি টাকা ঋণ প্রতিশ্রুতির 3 কিস্তিতে 231 কোটি টাকা পেয়েছে বাংলাদেশ। বাকি আছে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের 239 কোটি টাকা। এ নিয়ে দীর্ঘদিন ধরে দেন দরবার চলছে আইএমএফ ও সরকারের। অর্থ উপদেষ্টা ওয়াশিংটনে সংস্থাটির নীতি নির্ধারকদের সাথে ঋণ নিয়ে বৈঠক করে ফিরেছেন মঙ্গলবার সকালে, কিন্তু দাতা সংস্থাটির নানা শর্তের কারণে ঋণ ছাড় নিয়ে সুখবর জানাতে পারেননি। ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওরা বলছে ফ্লেক্সিবল, যে ওপেন করে দেয়। আমরা বলছি একেবারে ওপেন করে দেওয়া, কারণ ফরেন এক্সচেঞ্জ ইজ এ মেজর পলিসি টুল, মনিটারি পলিসি। এটা ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মতো 280 টাকা, শ্রীলঙ্কার মতো 400 টাকা পৌঁছে যাব, ওরা না পৌঁছাবে না। আমরা বলছি যে আমরা সেটা নেব না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশ এখন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল না। আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছি। যদি বাজেট সাপোর্ট, যদি আমরা আইএমএফের ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা ভাবনা করছি, আমরা নিজের মতো করে বাজেট করতে চেষ্টা করি। তবে আইএমএফের শেষ 2 কিস্তির ঋণ ছাড় নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। এরপরও অর্থ ছাড় না হলে আইএমএফ কর্মকর্তাদের চাকরি ঝুঁকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা তো একটা হার্ড ডিসিশন নেব, প্রোগ্রাম থাকবো কি না থাকবো, না এটা আমরা নেব। ওরা তো ওদের চাকরি বাকরি আছে, তো ইন্দোনেশিয়া টাকা দিতে না পেরে অনেকের চাকরি চলে গেছে জানেন তো। মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদের স্ট্রং স্ট্যান্ড নিছে, অনেকের চাকরি থেকে রিটায়ার করতে বাধ্য হয়েছে। আমরা যদি না নিয়ে দেখবেন ওখানে কয়েকজনের চাকরি যায়। অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে সতর্ক আছে সরকার। এরই মধ্যে এলএনজি, ইলেকট্রনিক্স পণ্য সহ বেশ কিছু পণ্য দেশটি থেকে আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েশনারি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। আলমগীর স্বপন,
যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। জানা যায়, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দেন। তাতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নন। তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আসার পরামর্শ দিয়েছেন। বিগত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এবার সেই সুযোগ এসেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণে কাজ করবে, শান্তি সম্প্রীতির দেশ গড়ার আশ্বাস দেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের কোনো অন্যায়ের সাথে না জড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। এর আগে জামালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি দবিরুল ইসলামের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়া আজকে আমার মেয়েদের জন্য যেটা করেছেন সেটা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। উনি মেয়েদের ক্লাস 12 পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে দিয়েছিলেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। শফিকুর রহমানের দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বর বা এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী সময়। এর আগে সকালে কুলাউড়ার ভুকসিম ইল ইউনিয়নে সহযোগী সদস্য ফর্ম বিতরণ করেন তিনি। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এলাকার মানুষ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশা প্রকাশ করেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। 6 দফা দাবিতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানায়, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবশ্য শাটডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। শাটডাউন কর্মসূচি পালনে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন ক্যাম্পাসে। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে শ্রেণীকক্ষ, অধ্যক্ষের রুমসহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। দুপুরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা, জানান জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবিলম্বে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি জানান তারা। আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইন্সট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে শিক্ষা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। এ নিয়ে শিক্ষকদের মতামত জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। এদিকে 6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। অভিযোগ, দাবি পূরণে বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা রাজপথে থাকব, এবং আমাদের মূল কথা এখন হয়তো 6 দফা নয়তো মৃত্যু। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে শাটডাউন কর্মসূচির সাথে একত্রতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার থেকে তারা ক্লাসে ফিরবেন। আমরা কি শাটডাউন কর্মসূচি পালন করতেছি না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। টাকা ভাঙানো নিয়ে কথা কাটাকাটির জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত অন্তত 30 জন। বিকেলে নবীনগর উপজেলার বাড্ডা ও বাড়াইল গ্রামবাসীর মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, 3 এপ্রিল দোকানের টাকা ভাঙানো নিয়ে 2 জনের হাতাহাতি হয়। এরই জেরে আজ আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। দেশীয় অস্ত্র নিয়ে চলে হামলা পাল্টা হামলা। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং বাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষে বাড্ডা গ্রামের আজিজ মিয়া নিহত হন। সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্টের খবর। দ্বিতীয় শেষ টেস্টের প্রথম ইনিংসে 64 রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের 227 রানের জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 291 রান। দ্বিতীয় দিনে প্রথম বলেই মুজারাবনি আউট হলে গুড়িয়ে যায় সফরকারীদের ইনিংস। 6 উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। জবাবে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। 32 ইনিংস পর সেঞ্চুরি ওপেনিং জুটি করেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। 118 রানের জুটি ভাঙে 39 রানে বিজয়ে মুজারাবানির শিকার হলে সেঞ্চুরি দেখা পান সাদমান। এরপর 76 রানের জুটি ভাঙে মুমিনুল। 33 রানে আউট হলে সাদমানও ফেরেন 120 রানে। ইনিংস লম্বা করতে ব্যর্থ নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। একসময় 85 রানের ব্যবধানে হারায় 6 উইকেট। 16 রানে মেহেদি মিরাজ ও 5 রান করে অপরাজিত আছেন তাইজুল ইসলাম। মোটামুটি নির্বিঘ্ন হচ্ছে প্রথম দিনে হজ যাত্রা। মোট 10টি ফ্লাইটে 4180 জন হজযাত্রী যাচ্ছেন সৌদি আরব। তবে ভিসা সংকট ও মাহরাম বিড়ম্বনায় 3টি ফ্লাইটের অন্তত 20 জন যাত্রী আজ যেতে পারেননি। হজ অফিস বলছে সৌদি আরবের ওয়েবসাইট পরিবর্তন হওয়ায় কারিগরি ত্রুটিতে সংকট তৈরি হয়েছে। আর হাব মহাসচিব জানালেন, বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত ফি ছাড়াই যে কোনো সময় সৌদি আরবে উড়াল দেবেন। এদিকে সরকারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন মুসল্লিরা। এবারও দুই দেশের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বাংলাদেশেই। সোমবার দিবাগত রাত 2:15 নাগাদ বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব ব্যাপারে মঙ্গলবার বেলা 11টায় হজ অফিসের পক্ষ থেকে ব্রিফ করা হয়। বিগত কয়েক বছরে যে বিদ্যমান সফটওয়্যার ছিল সেই সফটওয়্যার থেকে নতুন একটা আপডেটেড সফটওয়্যার তারা আসলে রান করেছে। তো ওই প্রিভিয়াস সফটওয়্যারের যে কয়েকটি ভিসা আন্ডার প্রসেসে ছিল সেইগুলোকে প্রসেস করতে তাদের একটু সময় লাগছে। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার স্থানীয় সময় সকালে 414 জন হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজ টার্মিনালে অবতরণ করে। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান। একই দিন হজ যাত্রীদের বহনকারী সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাসের আরও 2টি ফ্লাইট জেদ্দা এবং মদিনায় পৌঁছায়। ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছাকাছি ভূপাতিত করা হয় কোয়াডকপ্টার ড্রোনটি। এ সময় ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলে পাকিস্তান। অভিযোগ, পাকিস্তানি সেনাবাহিনীর উপর নজরদারির জন্য ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্কেও বেড়েছে পাল্টাপাল্টি সামরিক তৎপরতাও। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, সামরিক অভিযান চালালে উপযুক্ত জবাব পাবে ভারত। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।